একজন পুরুষের মনে জেগে ওঠা প্রেমানুভূতি আর এক নারীর জীবনের প্রতি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবই বুদবুদের মতো মিলিয়ে যায় বাতাসে। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল করের লেখা ছোট গল্প বুদবুদ। এই গল্প এক মর্মস্পর্শী গল্প। এই গল্প গভীর এক জীবনবোধের গল্প। এই গল্প জীবন সংগ্রামের গল্প। এই গল্প নারী পুরুষের চিরন্তন আকর্ষণের গল্প, প্রেমে পড়ার গল্প এবং বুদবুদের মতো সবকিছু লঘু হয়ে যাওয়ার গল্প। শুনতে থাকুন আজকের গল্প বুদবুদ। আগে ছিল মিশনারিদের স্কুল। দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সিকি মাইলটাক, এবড়ো খেবড়ো জমিতে, শিশু কাঁঠাল বট পলাশের ছায়া কুঞ্জে, মেটে লাল রঙের খড় আর খাপড়া ছাওয়া বড় বড় কটেজ। কোনোটায় বসত পড়ার ক্লাস, কোনোটায় তাঁতের, কোনোটায় কার্পেন্টারি। ছেলেদের স্কুল ঘরের দিকে গাছগাছটার ভিড়টা একটু কম, মেয়েদের পাশটায় তার চেয়ে ঘন। এই গাছগাছালির ছায়ায় ক্লাস বসত কখনো কখনো বা ঘরের ভেতর। টিফিনের ঘন্টায় উঁচু ক্লাসের দুষ্টু ছেলেগুলো উত্তর থেকে দক্ষিণে সরে আসত আড়ালে আড়ালে। পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে পেয়ারা ছুঁড়ে দিত মেহেদি বেড়ার ফেন্সিংয়ের ওপাশে। মেড়ার ওদিক থেকে চঞ্চল মেয়েরা হুটোপাটি করে সেই পেয়ারা কুড়োত, ওর গায়ে পড়ে গাছের চুড়ি ভাঙত, হাসত মুখে হাত চাপা দিয়ে। তারপর দক্ষিণ থেকে মেহেদির বেড়া ডিঙিয়ে টুপটাপ করে চিনে বাদাম ভাজা পড়ত উত্তরে। ছেলেরা লোফালুপি করতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে যেত, ঘাসের উপরে ছিটকে পড়ত ওর ঘাড়ে। এমন সুখ জমতে না জমতেই টিফিন শেষের ঘন্টা বেজে উঠত। মন ভেঙে যেত দুদলেরই, তবু সান্ত্বনা, আবার কাল টিফিনের ঘন্টা বাজবে। বাজত আবার। টিফিনের ঘন্টাও থেমে গেল একদিন। তার বদলে বাজলো সাইরেন। শিশু পলাশের কুঞ্জ অনেক ফাঁকা হয়ে এলো। রাতারাতি ব্যারাক উঠে গেল কতগুলো। মেহেদি বেড়া মিশে গেল লালচে মাটিতে। আর পেছন দিকের জংলা প্রান্তরটা দেখতে দেখতে মাজা ঘষা স্লেটের মতন ঝকঝকে মসৃণ করে তৈরি হলো রানওয়ে। সাইরেন বাজলেই এখানে মহড়া দিতে 4-5, কখনো কখনো 6টা ফাইটারি শকুন গতিতে আকাশের বুকে ঝাঁপিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। একটা গুরু গুরু মেঘমন্ডিত ধ্বনি। কন্ট্রোল রুমে 8টি মেসেজ গমগম করতে থাকে। রজার্স রজার্স 2275, রজার্স 27, ওভার ওভার। একদিন 8টিও থেমে যায়। সাইরেনও বাজে না। সারা আকাশ লাল করে একটা আগুনের তরঙ্গ ইথার থেকে ছিটকে মাটিতে এসে মুখ গুজে পড়ে না আর। তার বদলে ধীরে ধীরে অদ্ভুত এক নীরবতা ফিরে আসতে থাকে শিশু পলাশের শাখায় শাখায়। নতুন প্রশাখার পল্লব। পাখিরা ফিরে আসে আবার, নীড় বাঁধে নতুন করে। মেটে লাল রঙের কটেজগুলো ধসে পড়তে শুরু করেছে। বুনো তুলসীতে ছেয়ে যাচ্ছে মাঠটা। এমন সময় ও এলো। লেফটেন্যান্ট পঙ্কজ বোস, 32 বছরের স্মার্ট ছোকরা। না বেটে না লম্বা, মাঝারি পুষ্ট গড়ন, গায়ের রং আধ ফর্সা, মাথার চুল ছোট ছোট কোঁকড়ানো, চোখ দুটো জল জল করছে হাসিতে খুশিতে, ছেলে মানুষিতে। যুদ্ধের সময় নেভিতে ছিল। লেক পরিষ্কার থেকে ডেপ চার্জ কিছুই তার অজানা নয়। এত জানতে গিয়ে মা হাতের কনুই থেকে বাকিটা বাদ দিতে হয়েছে। দেখলে অবশ্য সেটা চট করে ঠাওর করা মুশকিল। ওর আর 5 জন নেভির বন্ধুর মতন। পঙ্কজ বোস যুদ্ধের পর এয়ারে এসে কোনো বড় একটা স্টেশনে যেতে পারত, কিন্তু যায়নি। সে চেষ্টা করেনি।
বরং তার অঙ্গহানির ক্ষতিপূরণ যেভাবে দেওয়া হচ্ছে তাতেই সে সুখী। কোনো ঝুঁকি ঝামেলা নেই এখানে। স্কেলিটন এওয়ার স্টেশনটা মরা কচ্ছপের মতন পড়ে আছে, থাকবে এখনো 2-4 বছর। আর ওই স্টোর ডিসপোজাল হতে কতদিন লাগবে কে জানে। ততদিন আগলে বসে থাকো নিজেই নিজের মনিব হয়ে। নেভির 6টা বছরের ক্লান্তি যেন এখানে এই ফাঁকায় শুয়ে বসে বেরিয়ে গাছগাছালির গন্ধ শুকে ভাঙতে চায় পঙ্কজ। কাজেই এখানে এসে সে খুশি। ছোট মতন একটা কটেজ নিয়েছে বেছে, শিশু পলাশের আড়ালে। বারান্দার নিচে কাঠচাঁপা আর করবি। আসার পর কটা দিন বেশ কাটল। অফিসের একটা চাপরাশি বাড়ির টুকটাক কাজকর্মগুলো করে দিত, দুবেলা খাবার এনে দিত ডলবির কোয়ার্টার থেকে। হঠাৎ এক নোটিশে সেই ডলবি পাতাড়ি গুটোতে লাগলো। যাবার সময় অলবি বললে, বস, তোমার তো কোনো রিলিজিয়াস প্রেজুডিস নেই বলেই মনে হয়। একটা পুয়োর শোলকে শেল্টার দিতে পারো? তোমার ঘরদোর দেখবে, কুকিং করে দেবে। হাতে চাঁদ পাওয়ার মতোই লাফিয়ে উঠে পঙ্কজ বললে, বলছো কি? শেল্টার কেন, মাথায় করে রাখবো। ডলবি হাসল। বেশ, সে কিন্তু মেয়ে, অ্যান্ড ইউ সি ইয়াং টু। পঙ্কজ যতটা উৎফুল্ল হয়েছিল ততটা হতাশ হলো। বললে, সে কি মেয়ে, তাও যুবতী? তাতে কি? ডলবি ওর কোটের উপর থেকে খড়কুটো ঝেড়ে দিতে দিতে হেসে বললে, এসব বাতিক তোমার আছে নাকি? না না, তা নয়, তবু এখানে যে 2-4 জন আছে তারা কি ভাববে? নাথিং। আর ভাবলেই বা কি, ইউ মাস্ট হ্যাভ ফুড। ঘর বাড়িও দেখা চাই তোমার। ডিসেন্ট লিভিংয়ের জন্যে তাকে রাখছো তুমি, ফর নাথিং এলস। একটু থেমে ডলবি আবার বললে, যতদূর জানি মেয়েটা ভালো, এখানকারই ইন্টিরিয়রের মেয়ে, তোমাদের বাঙালি, ক্রিশ্চিয়ান, পোর গার্ল। শেষ পর্যন্ত সায় দিল পঙ্কজ। আচ্ছা, দিও পাঠিয়ে। পরের দিন মেয়েটি এলো। পঙ্কজ একটা কাজ সেরে অফিস থেকে ফিরছে বিকেলবেলা। শীতের দিনে রোদ মরে এসেছে তখন। হঠাৎ চোখে পড়ল, গাছের ছাওয়ায় দাঁড়িয়ে এক মনে পাতা দেখছে, কিংবা পাখি। পায়ের শব্দে মুখ ফেরালো মেয়েটি। পঙ্কজও দাঁড়িয়ে পড়ল। ডলবির পোর শোল যে এমন হবে পঙ্কজ বুঝি স্বপ্নেও ভাবেনি। এক ঝাঁকড়া রুক্ষ চুল ঘাড় পর্যন্ত, প্রায় গোড়ালি পর্যন্ত নেমে আসা চৌকো ছিটে স্কার্ট, কাঁধে ফাড় দেওয়া চকোলেট রঙের পুরনো একটা কোট। পায়ের জুতোটাও ব্যবহারের অযোগ্য। মেয়েটা তাকিয়েছিল পঙ্কজের দিকে এক দৃষ্টে। তার মুখে চোখ রেখে পঙ্কজ এবার মেয়েটার চেহারাটা অনুভব করবার চেষ্টা করছিল। কালো রং, মুখটা গোল মতন, কুশ্রী নয় হতশ্রী, চোখ দুটো ডাগর, ছলছল করছে, ঠোঁট দুটি পুরু। একটু ইতস্তত করে মেয়েটি বললে প্রথমে, বেলা, বেলা মন্ডিয়াল, মিসেস ডলবি। বাকিটুকু সে উজ্জ্ব রাখলে। পঙ্কজ আর একবার তাকালো চোখে চোখে, মাথা নাড়ল, যার অর্থ সে বুঝতে পেরেছে সব। কিন্তু কৌতূহলটা সহজে মিটছে না বুঝি পঙ্কজের, তাই তাকিয়ে আছে। অদ্ভুত নাম, বেলা মন্ডিয়াল। খানিকটা চুপ, তারপর নেহাতি যেন মনে করবার চেষ্টা করছে, এমন ভঙ্গিতে মন্ডিয়াল শব্দটা বার দুয়েক ও আবৃত্তি করলে। বেলা মন্ডিয়াল বুঝি বুঝতে পারল পঙ্কজের মনের ভাবটা। আগের মতোই কুণ্ঠিত হয়ে বললে, নেটিভ ক্রিশ্চিয়ান, নাম বেলা, আমরা মণ্ডল। পঙ্কজ হাঁপ ছেড়ে বাঁচল। তাহলে মণ্ডলটাই মিশনারি কৃপায় দাঁড়িয়েছে মন্ডিয়াল। ভাগ্যিস বেলাটা অবিকৃত আছে এখনো। একটু ভাবল পঙ্কজ, কি যেন মনে মনে ঠিক করলে। এদিক ওদিক তাকালো, আকাশ আর গাছের দিকে,
আনমনে। তারপর বললে, আমি এখানে একলা। একটু ভাববার সময় দিয়ে আবার বললে, ডু ইউ লাইক টু বি হিয়ার? আই মিন, এই বাড়িতে যদি। পঙ্কজের কথায় বাধা দিয়ে বেলা মন্ডিয়াল তাড়াতাড়ি বললে, থাকবো থাকবো, আই এগ্রি, প্লিজ। এবার নেভির সেই অফিসারি কায়দায় মাথাটা একটু হেলিয়ে অ্যাকসেন্টে ঝোঁক দিয়ে পঙ্কজ বললে, ওকে। পঙ্কজ এগিয়ে যাচ্ছিল। শব্দ শুনে পিছু ফিরে দেখে বেলা মন্ডিয়ালও ধীর পায়ে আসছে। থমকে দাঁড়ালো পঙ্কজ। কিছু বলবার আছে? এনিথিং? পঙ্কজ শুধু না। মাথা নাড়ে বেলা মন্ডিয়াল। এখন থেকেই থাকবো আমি। সে কি, জিনিসপত্র বিছানা? বেলা মন্ডিয়াল আঙুল দিয়ে করবিচোপের তলাটা দেখিয়ে দিল। কি যেন একটা জড়ানো মতন পড়ে আছে। পঙ্কজ কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল বেলা মন্ডিয়ালের মুখের দিকে তাকিয়ে। ওর মুখে অশেষ মিনতি, যেন বলছে, আর আমায় কিছু বলো না প্লিজ। সপ্তাহ কাটতে না কাটতেই পঙ্কজ বেলা মন্ডিয়াল সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিতে পেরেছে। মেয়েটা ভালোই, কাজকর্মের মতি আছে, রান্নাবান্নায় পটু, ঘরদোর সাফসুপ করে রাখে, ঠিক সময় ঠিক কাজ, কোনো গাফিলতি নেই। মাস কাটতে ধারণাটা আরো গভীর হলো, দৃঢ় হলো। ডলবি ঠিকই বলেছিল, মেয়েটা কাজের, সার্ভিস দেয় নিখুঁত, ভালো ঘড়ির কাঁটার মতন, কথা বলে কম, যা বলে তার মধ্যেও কোথাও নির্বুদ্ধিতার পরিচয় থাকে না। আশ্চর্য, মেয়েটার পোশাকে আর নামে যে রুচি বিকৃতি, স্বভাবে কথায় বার্তায় তার ছিটে ফোটাও নেই। পঙ্কজ মাঝে মাঝে ভাবে, তাকিয়ে তাকিয়ে দেখে ওর হাঁটা কি টেবিল সাফ করবার ভঙ্গিগুলো। মাসের প্রথম টেবিলে সই করে টাকাগুলো প্যান্টের পকেটে গুঁজে পঙ্কজ ফিরেছে। তাড়াতাড়ি আছে ওর। চা খেয়ে চটপট পোশাকটা বদলে নিচ্ছে। জিপ নিয়ে টাউনে যাবে ওরা কজন মার্কেটিং করতে। বেলা মন্ডিয়াল চুপটি করে এসে একটা স্লিপ রেখে দিয়ে যায় টেবিলে। যাবার সময় খেয়াল হতে কাগজটা তুলে নেয় পঙ্কজ। চোখ বুলিয়ে অবাক। সংসারের খুঁটিনাটি কি আনতে হবে কিনে তার ফিরিস্তি। টেবিল ক্লথ দুটো, ফুলদানি একটা, বেডশিট একটা, কাচের ফুল ডিশ আর কোয়ার্টার ডিশ এক জোড়া করে, চা 2 পাউন্ড, বাটার, সস, মায় জামার বোতাম। স্লিপটা পকেটে গুঁজে বেরিয়ে পড়ল পঙ্কজ। হাসার সময় এদিক ওদিক তাকিয়েছিল ও। বারান্দার এক কোণে দাঁড়িয়ে বেলা মন্ডিয়াল তখন গোলাপ চারার টবে জল দিচ্ছে। বেশ একটু রাত হয়েছিল ফিরতে পঙ্কজের। বাইরে তখন কনকনে ঠান্ডা। কাছে শাঁসি ভেজিয়ে বেতের মোড়া টেনে চুপ করে বসেছিল বেলা মন্ডিয়াল। পঙ্কজকে বারান্দায় উঠতে দেখেই দরজা খুলে দিল। পঙ্কজের পিছনে বুলচাঁদ, একরাশ জিনিসপত্র তার হাতে, পঙ্কজের হাতেও সামান্য কিছু। ইশারা করবার আগেই মেলা হাত বাড়িয়ে বুলচাঁদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছে। খাবার টেবিলে বসে পঙ্কজ বলল, শীতটা জোর পড়েছে। দুহাত দূরে বেলা দাঁড়িয়েছিল। ঘরের মধ্যেও শীতে কেমন একটু জড়সড় হয়ে পড়েছিল। সুতির জামার উপর গরম কিছু নেই। একটু ইতস্তত করে পঙ্কজ বললে আবার, উলেন একটা কিছু গায়ে দাও না কেন, ঠান্ডা লেগে অসুখ বাঁধাবে দেখছি। নেই, ছোট জবাব বেলার। পঙ্কজ যেন কথাটা জানে, এমনভাবেই মাথা নাড়তে লাগলো। তাকালো বেলার দিকে, খাটো গলায় বললে, অসুখ হলে কিন্তু এখানে মুশকিলে পড়তে হবে। কে দেখবে তোমায়? একটু বিরতি। আমি একটা কিনে এনেছি, সাদা প্যাকেটটা বোধহয় ও ঘরে চেয়ারে পড়ে আছে। ওয়েল, টেক দ্যাট। এমন কিছু কথা নয়, তবু এইটুকু বলতে গিয়ে পঙ্কজ যে কেন এতটা কুণ্ঠিত হলো কে জানে। দুজনেই চুপ, দুদিকে তাকিয়ে। দুটো ছায়া যেন ঘরের মধ্যে পড়ে আছে। দেওয়াল থেকে একটা টিকটিকি মাটিতে ছিটকে পড়ল। সেই শব্দে চমকে উঠল দুজনেই। চোখাচোখি হলো।
পঙ্কজের ঠোঁটের গোড়ায় ফুটল সহজ হাসির আভা। বিলার ছলছল চোখের তারায় খুশি আর কৃতজ্ঞতা। জামা যদি হয়, শাড়ি নয় কেন? কদিন পর আর এক অবসরে পঙ্কজ বললে, হ্যাঁ, একটা কথা ভাবছি। কেমন হয় বলো তো? চা ঢেলে দিচ্ছিল বেলা। চোখ তুলে তাকালো। আজকাল বেলার আড়ষ্টতা অনেকটা কেটে গেছে। চেহারার সেই মালিন্য, চুল চোখে সেই নিঃস্বতা, দৈন্য কমেছে। এখনো পঙ্কজের খাবার টেবিলে একটা চেয়ারের উপর বসে থাকতে সাহস পেয়েছে। পঙ্কজই সে সাহস জুগিয়েছে। তোমার ওই ফিরিঙ্গি বসনটা ছেড়ে ফেলো। নামের টাইটেলের মতন, ড্রেসটাও বেখাপ্পা। পঙ্কজ উঁচু সুরে হাসল। নাম বেলা, বেলার মতন বাঙালি মেয়ে হয়ে পড়ো। আমি কি অবাঙালি? বেলা পাল্টা প্রশ্ন করলে। গুড গড, যে মেয়ে শুক্তো আর মাছের ঝাল রাঁধতে পারে সে মেয়ে আবার বাঙালি নয়? পঙ্কজ হো হো করে হেসে ওঠে। তবে? বেলা হাসল ঠোঁটের ফাঁকে। আমি তোমায় শাড়ি পরতে সাজেস্ট করছিলাম। পঙ্কজ সিগারেটে ধোঁয়া ছেড়ে বললে। বেলা নিরুত্তর। কথাটা যে ওর কানে গেছে এমন কোনো ভাব প্রকাশ পেল না। একটু অপেক্ষা করে পঙ্কজ বললে, শাড়ি কি পরনি কখনো? বেলা মন্ডিয়াল যেন চমকে উঠল। আনমনা দৃষ্টি, বড় বেশি আনমনা। পঙ্কজের কাছেও ধরা পড়ে যায়। শাড়ি তো পরতাম। নিজের মধ্যে ডুবে গিয়ে মৃদু ভারী গলায় আস্তে আস্তে বললে, শাড়ি তো পরতাম। এই সেদিনও, এই স্কুলে যখন পড়তাম তখনও। পঙ্কজের ঠোঁটে সিগারেটে আর ধোঁয়া উঠছে না, আগুনটা নিভে গেছে। স্কুল? তুমি স্কুলে পড়তে? মাথা নাড়ল বেলা আস্তে আস্তে। পড়তাম, শেষ ক্লাসেই পড়তাম। আমাদের মেয়েদের হস্টেল ছিল ওই কুলঝোপগুলোর পাশে যে বাড়িটা আছে, ওটাই। কি সুন্দর ছিল তখন এই জায়গাটা। গাছ, ফুল, পাখি, বাড়ি, ছেলে মেয়ে। মেলা চুপ করে গিয়েছিল। তারপর ওর মুখটা করুণ হয়ে উঠেছিল। কান্নায় যেন থমথম করছিল চোখ দুটো। ভারী হয়ে উঠেছিল গলার স্বর আরও। পঙ্কজও কেমন যেন অস্বস্তি বোধ করেছে এ সময়, মিলার দিকে তাকিয়ে তাকিয়ে। সিগারেটের টিনটা হাতে নিয়ে হঠাৎ উঠে পড়েছে সে। কথা বলার যেন কিছু ছিল না, নেই। ক্রিসমাসের আগের দিন ছুটি চাইল বেলা। বললে, কাল আমি সকাল থেকে ছুটি চাই, পরশু সকালে ফিরব। সারাদিন রাত? পঙ্কজ ক্রসওয়ার্ডের পাতা থেকে চোখ তুলে হাসল। যাবে কোথায়? বেলা চুপ। চাচ্ছে নাকি? পঙ্কজ হেসে আবারও প্রশ্ন করে। না। মাথা নাড়ে বেলা। তবে? অন্য জায়গায়। একটু থেমে শাড়ির পাড়ে নখ ঘষে ঘষে বেলা বললে, আবার আমার মাইনের টাকাটাও নেব। হুঁ। পঙ্কজ মাথা হেলালো। বেশ, যাবার সময় চেয়ে নিও। ক্রসওয়ার্ডের পাতায় আবার চোখ নামালো পঙ্কজ। মিলা পাশের ঘরে চলে গেল। পাজলে কিন্তু আর মন বসল না পঙ্কজের। মিলা আজকাল মাঝে মাঝেই পঙ্কজের ভাবনাগুলোকে এলোমেলো করে দেয়। এটাও উচিত নয়। অনুচিতই বা হবে কেন? পঙ্কজ ভেবে পায় না। মেয়েটা যেন ধুলোয় ঢাকা ফুল। ওর পাপড়িগুলো সত্যি বিবর্ণ নয়, কিন্তু পথের ধুলোয় রং রূপ সব যেন ঢাকা পড়ে গেছে। যদি বলো রূপ, তবে বেলার রূপ বন জঙ্গলের অজানা ফুলের মতন। পাঁচ চোখের ভালো লাগায় অভিজাত নয়, একটা বন্য লালিত্য, সারল্য আর সুষমা তার মধ্যে লুকানো আছে। কেমন এক বনজ গন্ধ। প্রথম যখন বেলা মন্ডিয়াল পঙ্কজের কাছে আসে তখন এতটা বোঝা যায়নি। পঙ্কজও নিহাতি স্বার্থ বশে করুণা করেছিল।
কিন্তু দিনে দিনে ওকে স্পষ্ট করে যতই দেখা যাচ্ছে, পঙ্কজ অবাক হচ্ছে, আকর্ষণ অনুভব করছে। এমনই হয়েছিল পঙ্কজ যখন প্রথম জাহাজে বসে সমুদ্র দেখত। তেমন কিছু ভালো লাগেনি, ভালো লাগার ছিল না। পরে যখন সব সয়ে গেল, তখন কোনো দিন পরিশ্রমের পর, কোনো বিশ্রাম মুহূর্তে যদি হঠাৎ চোখ পড়েছে আকাশে, একটি অজানা নক্ষত্র দৃষ্টি আকর্ষণ করেছে পঙ্কজের। দীর্ঘ সময় সেই তারাটি দেখেছে পঙ্কজ। মনে হয়েছে শুধু একটি তারাই যেন ফুটে রয়েছে এখানে, কলকাতায়, মার মাথার দিকের জানলার পাশের আকাশে। বিশ্ব চরাচরময়। আকাশ আর সমুদ্রকে তখন আশ্চর্য ভালো লাগতো পঙ্কজের। কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেয়ে মনটা গলে গলে শিশিরের মতন ঝরে পড়ত শান্ত সমুদ্রের নীলে। অদ্ভুত একটা কান্না তখন গলার কাছে ঠেলে উঠতে চাইত। আজকাল বেলাকে দেখলে পঙ্কজ মাঝে মাঝে বিমনা হয়ে পড়ে। মা বেঁচে থাকলে হয়তো এ সময় পঙ্কজ একটা চিঠি লিখত, মা, এখানে একটা মেয়ে দেখেছি, ঠিক তোমার মতন। সে যেন আড়ালে আড়ালে সব সময় আমায় দেখছে। শব্দ হতেই পঙ্কজের এলোমেলো ভাবনাগুলো ছিঁড়ে যায়। চোখ ফিরিয়ে দেখে বেলা ফুলদানিতে কতগুলো মেরিগোল্ড রাখছে। ধবধবে সাদা শাড়ি, গায়ে সেই বাদামি রঙের উলেন সোয়েটার, হাতে ফুল। এই বেলাই যে সেদিনের শিশু গাছের ছাওয়ায় দাঁড়ানো বেলা মন্ডিয়াল, এই কথা কে বলবে? পঙ্কজ পাশাপাশি যেন দুজনকে দাঁড় করিয়ে দেখে হঠাৎ হেসে উঠল। ফিরে তাকালো বেলা। পঙ্কজ ডাকল, শোনো। বেলা কাছে এসে দাঁড়ালো। কাছে আসতেই পঙ্কজ চুপ। কেন যে ডাকলো কাছে, কি ভেবে, কিছুই ঠাহর করতে পারল না। বরং এই সান্নিধ্যে হঠাৎ কেমন যেন অস্বস্তি বোধ করছিল পঙ্কজ। কি ভেবে তাড়াতাড়ি বললে, গোলাপ গাছে ফুলটা আজ ফুটে গেছে না? কুঁড়িটা খুলে গেছে, আজ রাত্রের মধ্যেই ফুটে যাবে। গ্র্যান্ড, কাল ক্রিসমাস ডে, ওই গোলাপটা আমি তোমায় দিলাম, ক্রিসমাস প্রেজেন্টেশন। কথা শেষ করেই পঙ্কজ ছেলে মানুষের সেই সরল খুশিতে প্রাণ খোলা হাসি হাসল। কটি মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থেকে মেলা সরে গেল। সে রাত্রে গোলাপের কুঁড়িটাই কি শুধু ফুটে উঠল? হয়তো বাইরে শীতের হিমে আর অন্ধকারে কুঁড়িটা ফুটেছে, আর ঘরের মধ্যে একটা মানুষের মনে ফুটেছে আরও একটি কুঁড়ি। অন্যজন ফুলটি তোলবার অধিকার যে পেয়েছে, তারই মন কেবল কাঁটা বেঁধার ভয়ে ছটফট করেছে সারা রাত। পরের দিন সকালে চায়ের টেবিলেও বেলাকে দেখতে পাওয়া গেল। পঙ্কজ ভেবেছিল ছুটি নিয়েছে আজ, হয়তো সকাল থেকেই থাকবে না বেলা। তারপর মনে হয়েছিল টাকাটাও তো নেয়নি। কি, গেলে না? চায়ের কাপে ঠোঁট ঠেকিয়ে বললে পঙ্কজ, তোমার টাকা টেবিলের উপরেই চাপা দিয়ে রেখে এসেছি। সে কথার কোনো জবাব না দিয়ে বেলা রুটিতে মাখন মাখিয়ে দিতে লাগলে। অভ্যাস মতো পঙ্কজ একটা টেকনিক্যাল ম্যাগাজিনে ছবি দেখছে। জানলার শার্সি গোটানো, ঝকমকে মিষ্টি রোদ এসে গায়ে পড়েছে। পায়ের কাছে গুটিয়ে রয়েছে বিড়ালটা। চা শেষ করে পঙ্কজ উঠল। অফিসের দিকে যাবে এবার। একটু গল্প গুজব, দু একটা চিঠি সই। রোজকার মতন বেলা গোটা সিগারেটের টিন দিয়ে গেল। পঙ্কজ চলে যেতেই বেলা খানিকটা সময় চুপচাপ বসে থাকলো খাবার টেবিলের সামনে, চেয়ারেই। আজ সকাল থেকে সে ছুটি নিয়েছিল, সারা দিনটাই তার না থাকবার কথা, তবু থেকে গেল কেন? লাফ দিয়ে বেড়ালটা টেবিলে উঠেছে, কাপটা পিরিচের গায়ে ঠক করে পড়ল। চমকে উঠল বেলা। বেড়ালটার কান ধরে ছুঁড়ে দিল ঘরের এক পাশে। বজ্জাত কোথাকার! বিরক্ত হওয়ার
এমন কি কারণ থাকতে পারে? কেউ ওকে জোর করে আটকে রাখেনি। তুমি ইচ্ছে করলেই এই মুহূর্তে যেতে পারো। টেবিলে তোমার মাইনের জমানো টাকা চাপা আছে। বারান্দায় এসে দাঁড়ালো বেলা। মাঠ ভরে শীতের রোদ ছড়িয়ে পড়েছে। শিশু গাছের ভিজে পাতা চিকচিক করছে। করবি ঝোপের তলায় একটা শালিক। ফুল গাছের মাথায় মাথায় প্রজাপতি উড়ে উড়ে বসছে। কি সুন্দর দিন, ক্রিসমাস ডে। মেলা ফিরে চাইল। তবে গোলাপ কুঁড়িটা সত্যি ফুটে গেছে, টকটকে লাল। এক মুঠো সিঁদুর যেন মুঠোয় ধরে কেউ হাসছে। নাও নাও, টেক ইট। ফুল নয়, যেন সাপ। অন্তত সেই রকম ভীত ভঙ্গিতে মেলা তরতর করে মাঠে নেমে পড়ল। গাছের ছায়ায়, রোদে, চোর কাটার পথ ভেঙে, সেই ভেঙে পড়া খাপড়া ছাওয়া বাড়ির কাছে এসে দাঁড়ালো বেলা। এটাই তাদের হস্টেল ছিল, পূব দিকের ওই ঘরে। এখন যা ধসে পড়েছে, ফাটাফুটো কাঠের খাপড়ার আবর্জনা সামিল। এইটাই ছিল বেলা মন্ডিয়ালের ঘর। আর থাকতো লিলিমণি, আইভি। শীতের দিনে লিলিমণি সাত সকালে জানলা খুলে দিত। আইভি চিৎকার করতো রাগে, গালাগাল দিত। বেলা অত সকালেই বই নিয়ে বসত। আর দেখতে দেখতে রোদ, এর চেয়েও বুঝি স্বচ্ছ সুন্দর রোদ, এসে ওদের তিনজনকে ভিজিয়ে দিত। প্রেয়ারের ঘন্টা বেজে গেলেও এই রোদ ছেড়ে উঠতে ইচ্ছে করতো না কারোর। তারপর বেলা আনমনেই হেঁটে হেঁটে পেয়ারা তলায় গিয়ে দাঁড়ালো। এককালে এখানে ছিল মেহেদির ঘন বেড়া। টিফিনের ঘন্টা বাজলে বেলা মন্ডিয়াল রোজ কেন আসতো এখানে? এখানে নয়, বেড়ার ওপাশটায়। আর পেয়ারা তলায় কে দাঁড়িয়ে থাকতো? সবচেয়ে সবুজ সুস্বাদু পেয়ারাটা কেমন করে তার আঁচলে এসে পড়তো। তার সঙ্গে একটি দুটি চুড়ি কি চকোলেট, কাঁচ পোকার টিপ, অন্য স্কুলের পরীক্ষার কোয়েশ্চেন পেপার। স্কুল ভাঙল। সেই কালো টানপিটে ছেলেটাও উধাও। সুরেন দাস, ছেলেদের 3 মাইল রোড রেসে যে ফার্স্ট হতো। বড়দিনে ছুটিতে এই স্কুলময় যখন বাতি, ফ্ল্যাগ, শামিয়ানা ঘিরে এক্সিবিশন বসত, স্কুল ভলেন্টিয়ারের সেই ছিল লিডার। একবার এক্সিবিশনের সময় রাত্রে শীতে সুরেন তার গায়ের কোটটা খুলে বেলার হাতে দিয়ে দিয়েছিল। সেই কোট নিয়ে বেলার কি লজ্জা, কি ভয়! লিলিমণি জানতে পেরে বলেছিল, বোকা, অত ভয় করলে ভালোবাসা যায় না। ভালোবাসা? হ্যাঁ, তাই। 15 কি 16 বছরের বেলা মন্ডিয়াল ভালোবেসেছিল 17 বছরের সুরেন দাসকে। সে ভালোবাসা এই শিশু, বট, পলাশ, অসত্যের স্নিগ্ধ ছায়ায়, মায়ায়, আড়ালে আড়ালেই। সবারই বা চোখে দেখেছিল তারা পরস্পরকে। দেখবে, একদিন তো দেখবেই চোখ ভরে, দিন ভরে। বুঝি তারই অপেক্ষায় না দেখা ভালোবাসা চুপি চুপি একটা ছবি তৈরি করছিল। ছবিটা হঠাৎ ভেঙে চুরে তছনছ হয়ে গেল। স্কুল উঠে গেল শহরের কোনো এঁদো গলিতে। হস্টেল বন্ধ হলো। সাগরপাড়ের মিলিটারি বুটে, বিহনেটে এই জায়গাটা গম গম করছে তখন। ছিটকে পড়ল সুরেন দাস। কোথায় কে জানে? একটা কাঠবেড়ালি পায়ের ওপর লাফিয়ে পড়তেই বেলা চমকে অর্ধস্ফুট শব্দ করল, ইস, সে যে কাঁদছে। তাড়াতাড়ি চোখ মুছে নেয় বেলা। অনেক বেলা হয়ে গেছে। মিস্টার বোস এতক্ষণে বুঝি ঘরে ফিরে এসেছেন। তাড়াতাড়ি ঘাস, মাঠ, ঝোপ ডিঙিয়ে বেলা ফিরতে থাকে। দুপুরে সত্যি সত্যি টাকা নিয়ে বেলা বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল আজও ফিরবে না। অথচ ফিরল। রাত তখন বুঝি 11টা। পঙ্কজ ঘুমিয়ে পড়েছিল। দরজায় শব্দ শুনে ছিটকিনি খুলে দিল। দেখে বেলা। চোখ দুটো লালচে,
মুখটা একটু ফোলা। কি ব্যাপার এত রাত্রে? টাউন থেকে রোড বাস পেয়ে গেলাম। মেলা অতি মৃদু সুরে, ঠোঁট প্রায় ফাঁক না করেই বললে। সেন্টের উগ্র গন্ধ ভাসছিল, যেন পুরো একটা শিশি উপুর করে দিয়েছে বিলা, গায়ের জামায়, চুলে। পঙ্কজ বোস নেভিতে 6টা বছর কাটিয়েছে। অনুমানে সে বিচক্ষণ, ক্যালকুলেটিভ। মিলার দিকে তাকিয়ে হেসে বললে, ও তাই নাকি? গুড। শীতে বাইরে বড় কষ্ট, কামিন। দরজা থেকে পঙ্কজ সরে যেতেই মিলা ঘরে ঢুকে প্রথমে কাঠের দরজা, তারপর কাচের শাঁসি বন্ধ করে দিল। নিজের ঘরে যেতে যেতে পর্দা সরিয়ে পঙ্কজ হেসেই বললে, দরকার হলে ডেকো, আই ওন্ট মাইন্ড। মিলার ইচ্ছে হলো চিৎকার করে বলে, হোয়াই সেমি, হোয়াই আই উড। পঙ্কজ ততক্ষণে পর্দার ভেতরে চলে গেছে। পর্দাটা সামান্য নড়ছে। বিছানায় এসে মেলা লুটিয়ে পড়ল। ওর সমস্ত দেহটা থরথর করছে অসহ্য বিরাগে। আত্মক্ষোভেও হতে পারে, অথবা অনুশোচনাতেও। যদি হয়, আশ্চর্য হবার কিছু নেই। পরের দিন সকালে চায়ের টেবিলে এসেও যেন এলো না বেলা। পঙ্কজও যেন দেখেও দেখলেন না। মেলায় যখন ফিরল পঙ্কজ, বেলা তখন বাথরুমে স্নান করছে, অনেক সাবান মেখে। জানলার পর্দার ওপারে সামান্য ফাঁক দিয়ে রোদ ঢুকেছে। মুখ ভর্তি সাবানের ফেনা। ঠোঁট ফুলিয়ে গানের একটা কলির সুর তুলতে গিয়েই কটা বুদবুদ উঠেছিল, হাওয়ায় ভেসে গেল। চোখের সামনে উড়ে উড়ে রোদের রামধনুর একটু বুঝি রং নিয়েই মিলিয়ে গেল। ঠিক এমন সময় পঙ্কজের জুতোর শব্দ। পঙ্কজ এসেছে। বেলার মুখের সামনে বুদবুদ উঠে উঠে মিলিয়ে যাচ্ছে। তাকিয়ে তাকিয়ে সেই বুদবুদ দেখতে দেখতে বেলা যেন হঠাৎ খেলায় মেতে উঠল। খেলা থামলে হাসি, আর শুধু হাসি কি না, হাসি কান্না দুই। খাবার টেবিলে বসে পঙ্কজ দেখল বেলা সাজে সজ্জায় ধপধপ করছে, প্রয়োজনের বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একটু যেন চোট উঠল, তবু ইচ্ছে করে সব যেন এড়িয়ে গেল পঙ্কজ। বিকেলে চা খেতে বসলে বেলাই বললে উপযাচিকা হয়ে, কাল রাত্রে কষ্ট দিলাম মিছিমিছি। ইয়েস। পঙ্কজ অফিসারি কায়দায় যেন কারুর নিবেদন শোনবার জন্য কান দিল। টাউন থেকে বাস পেয়ে গেলাম। শুনেছি, বলেছ তুমি আগেই। তবে নিভাসভাবে বলে ফেলল বেলা। কি? পঙ্কজ চোখ তুলে তাকালো। কি? সত্যিই তো, কি বলবার আছে বেলার? বেলা কথা খুঁজে পেল না। অল্পক্ষণ নীরবতা। সিগারেট ধরালে পঙ্কজ, রিং করে ধোঁয়া ছাড়ল। তারপর হেসে বললে, I know, you became bit tipsy. Anyway, ক্রিসমাস ডেতে একটু ড্রিঙ্ক করেছো বলে আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু। পঙ্কজ একটু থামল। পট মিলা টেবিলের উপরকার পট প্লেটগুলো দেখছে একদৃষ্টে। কান দুটো গরম, নিঃশ্বাসও, মুখটা ধকধক করছে। কিন্তু গোলাপ ফুলটা তুমি নাওনি? পঙ্কজ জানলা দিয়ে বাইরের গোধূলির দিকে চোখ ফেরালো। এরপর আর কি কোনো কথা বলা যায়? যায় না। মিলার গলার কাছে শিরাগুলো নীল হয়ে ফুটে ওঠে, জ্বালা করতে থাকে চোখ দুটো। দাঁত দিয়ে প্রাণপণে ঠোঁটটা ধরে, এত জোরে যে জিভে রক্তের নোনার স্বাদ লাগতে মিলা দাঁত আলগা করে। রাত্রে পঙ্কজের শোবার ঘরে চেয়ারে বসে মুখোমুখি সব কথা বলতেই হলো। না বলে পারল না বেলা। সেই স্কুল, সুরেন দাসের কথা শেষ করেই তার কথা ফুটল না। আরও থাকলো, আরও বললে, বাকি কথা যত আছে। তারপর আমার বিয়ে হয়েছে গ্রামে, এখান থেকে 3 মাইল দূরে। স্বামী কলিয়ারিতে চাকরি করত।
ফিটার, বদ্ধ মাতাল। তখন এখানে স্কুল বাড়ি, মাঠ সোলজারে ভরে উঠেছে। স্বামী কলিয়ারি চাকরি ছেড়ে এখানে এলো, ইলেকট্রিক সুপারভাইজার। এলো তো আর বাড়ি ফেরে না। আমরা পথ চেয়ে থাকি। রবিন আমার স্বামীর নাম, তবে ও নাম করতেও আমার ঘেন্না হয়। একদিন আসে, 7 দিন আসে না। ততদিনে জানেন একটা ছেলে হয়েছে আমার। বেলার হাত দুটো কোলের ওপর আলগা হয়ে পড়েছিল এতক্ষণ। এবার ডান হাতের 5টা আঙুল বাঁ হাতের আঙুলে গলিয়ে অবরুদ্ধ কোনো আবেগকে যেন তালুর মধ্যে ধরে রাখতে চায়। মাথাটা তেমনই নিচু। 6 মাসের বাচ্চা, চোখ ফুটেছে, মুখে শব্দ করছে, গা ময় উঠল বিষ পোড়া। ছেলেটা কাঁদে আর কাঁদে। শেষ পর্যন্ত যন্ত্রণায় কান্নাও বুঝি কমে এলো। যাব টাউনে ডাক্তারের কাছে। রবিন আর আসে না। টাকা নেই, সঙ্গী নেই। মরিয়া হয়ে বেরিয়ে পড়লাম, ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে, ঢেকে ঢুকে এলাম এখানে। এলাকার মধ্যে ঢোকবার উপায় নেই। দূরে তেঁতুল গাছ তলায় একটা চা পানের দোকানে বসে থাকলাম। রবিন কি একবারও বাইরে আসবে না? সারাদিন কেটে গেল মিলিটারি ট্রাকের ধুলো খেয়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এজন ওজনকে শুধুই একজন বললে, আরো খানিক পরে বিকেলে ছুটি হবে, রবিন বাইরে বেরুবে। ঘন্টাখানেক কেটে গেল। বিকেলও শেষ। অন্ধকার হয়ে আসবে এখুনি। কিন্তু কোথায় রবিন? ছেলেটাও যেন বুকের মধ্যে মরে গেছে। একটু কান্নাও নেই, বুকের দুধও টানে না। ভয় করছিল আমার। আর দেরি করা চলে না। হতাশায়, ক্ষোভে, ঘৃণায় রবিনকে আমি ধিক্কার দিয়েছি। মিলা খানিক চুপ করে থাকলো। পঙ্কজ বোকার মতন বসে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এ বেলা যেন আর কোনো এক বেলা। তার বসায়, কথা বলায় অন্য কোনো সুর, অন্য কোনো ভঙ্গি। বাড়ি ফিরছিলাম জানেন, তাড়াতাড়ি পা চালিয়ে। শুনেছিলাম এই পাশের ফাঁকা জায়গাগুলো আজকাল আর ভালো নেই। ভয় ছিল। আল ভেঙে আড়ালে আড়ালে চলেছি। অন্ধকার হয়ে এসেছে। কিছু পথ এগিয়েই ওদের দেখতে পাচ্ছিলাম, হোয়াইট সোলজার্স। আর আমারই মতন সব কালো নেটিভ মেয়ে আশেপাশেই থাকে। এদের জন্যই মাঠে মাঠে শীষ, দৌড়োদৌড়ি, চিৎকার, হাসাহাসি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পা আমার জোর হয়ে উঠেছিল। ক্রমে সরে সরে দূরে চলে যাচ্ছিলাম, কিন্তু ওরা আমায় যেতে দিল না। দুটো সোলজার কেমন করে যেন দেখতে পেয়ে দুপাশ থেকে দৌড়তে দৌড়তে এসে ধরে ফেললো আমাকে। একজন হাত ধরলো, আর একজন কোমর। আমি চিৎকার করেছি, কেঁদেছি, মিনতি করেছি, বুকের ছেলেকে দেখিয়েছি। বিদেশি পশু দুটো আমার মুখে থুতু ছিটিয়ে হেসেছে হো হো করে। ছেলেটাকে বুক থেকে টান মেরে ফেলে দিতে যাচ্ছিল। আর একটু হলেই। জানতাম পারবো না আত্মরক্ষা করতে। ছেলেটা রক্ষা পাক। রাজি হয়েছি আমি। বলেছি চলো। ছেলেটাকে চুপি চুপি আলের পাশে শুইয়ে রাখলাম। প্রভু যিশু ওকে দেখবেন। ব্রুট দুটো আমাকে টেনে হেঁচড়ে কোথায় যে নিয়ে গেল। শয়তান দুটো আমার জ্ঞান অবধি রাখলো না। যখন জ্ঞান ফিরে পেলাম তখন অনেক রাত। মাঠটা অন্ধকার, থমথম করছে। শিয়াল ডাকছে চারপাশে। তাড়াতাড়ি ছুটে গিয়েছি। মাঠে আলে আলে অন্ধকারে কত খুঁজলাম। পরের দিন সূর্য ওঠবার পরও অনেক বেলায় একটা রক্তমাখা কাপড়ের টুকরোই পেয়েছিলাম শুধু। শিয়ালে মুখে করে নিয়ে গেছে। মেলা শরীরটা মোচড়ে মোচড়ে উঠছিল। তার আবেগ আর কান্নাকে আজ আর কারুর চোখের সামনে বড় করে প্রকাশ করবার ইচ্ছে যেন নেই তার।
কিংবা হয়তো ইচ্ছে থাকলেও উপায় নেই। তবু বেলার মুখ ক্রমশই বুকের তলায় নেমে এসেছে। হাত দুটো তালুতে তালুতে, আঙুলে আঙুলে পিষ্ট হচ্ছে, কেঁপে কেঁপে উঠছিল সে। কান্নারোধের একটি দুটি অস্পষ্ট ফোঁপানি। পঙ্কজের পক্ষেও এ দৃশ্য অসহ্য হয়ে উঠেছিল। তবু কথা বলবার মতন শব্দ কি ভাষা, কোনোটাই খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত জোর করে উঠে দাঁড়ালো পঙ্কজ। একবার ওপাশে ঘরের পর্দা পর্যন্ত গেল, আবার ফিরে এলো মেলার পাশে। একটা হাত মেলার কাঁধে রাখলে আলতো করে। অপেক্ষা করলো একটু। বললে, সরি। মেলা আগের মতনই বসে থাকলো। কথাটা ওর কানে গেছে, কিন্তু নিজের কথা এখনো শেষ হয়নি। এরপর মিলা ভাঙা গলায় বললে, থাক, আর শুনতে ইচ্ছে করছে না। পঙ্কজ বাধা দিল, তোমার ঘরে যাও। বলতে ইচ্ছে করে আমার। মিলা যেন পঙ্কজকে অগ্রাহ্য করেই শুরু করলো আবার তার শেষ কথা। এরপর রবীন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না, তারা রাখতে চায়নি, আমিও জোর করিনি। জায়গা পেয়েছি, মাথা রাখবার সঙ্গে সঙ্গেই চুল কামিয়েছি ঘাড় পর্যন্ত, শীষ দিতে শিখেছি, সিগারেট আর ওয়াইনও খেয়েছি। 3 বছর ওই মাঠের আলে খেতে, টাউনের সিনেমায় বিলা মন্ডিয়াল, টমি, জন, বেসিলের সঙ্গী ছিল। একটি দিন শুধু ছুটি নিতাম, ক্রিসমাস ডের দিন। ছেলেটাকে শেয়ালে টেনে নিয়ে গিয়েছিল যে মাঠ থেকে, সেখানে সারা দিন সারা রাত একা একা ঘুরে বেড়াতাম। সমস্ত মাঠটাই ছিল আমার ছেলের কবর, আমাদের কবর। সেই কবর বোধহয় আরো বড়। এই স্কুল, 3 মাইল দূরে আমাদের গ্রাম, সবটাই ছড়িয়ে সেই কবর বোধহয় পড়ে আছে। মেলা চুপ করল, মাথা উঁচু করে তাকালো। একটা অদ্ভুত রকমের হাসি তার ঠোঁটে, যেন এত সহ্যের পর সে জীবনকে অনায়াসে আজ নিতে শিখেছে। সব কিছুকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, অবিশ্বাস করে। জীবন আজ বেলা মন্ডিয়ালের কাছে পরম লঘু। বেলা উঠে পড়েছিল। পঙ্কজ বললে, যেন ওকে সান্ত্বনা দিতেই, যুদ্ধে তোমার অনেক গেছে, আমরাও মাসুল দিয়েছি। তবে নিজের কাটা বাঁ হাতটা চোখের ইঙ্গিতে দেখালো পঙ্কজ। বেলা ঠোঁট উল্টে ফু দিয়ে যেন নিজেকেই অস্বীকার করতে চাইল। বললে, আমিও সব মনে রাখতে চাই না। 2-5 দিনের সুখ দুঃখ এসেছে, গেছে। কথাটা বলতে গিয়ে বেলার সকালবেলা স্নানঘরের দৃশ্যটা হঠাৎ মনে পড়ল। সেই সাবান ফেনার বুদবুদের মিলিয়ে যাওয়ার দৃশ্য। মেলা যেন চোখ বুজে একবার তাই দেখল। তারপর তাচ্ছিলের হাসি হেসে বললে, আমি ওসব কথা ভুলে যেতে চাই, উড়িয়ে দিতে চাই মন থেকে। পঙ্কজ বোস মিলা মন্ডিয়ালকে কবছর পরে আরো 2বার দেখেছে। প্রথম দিনের দেখা বেলা মন্ডিয়ালের মতনই তখন তার বেশবাস, তার চেয়েও বুঝি জঘন্য। রেসকোর্সের বাইরের মাঠে মেয়েটা লোক জমিয়ে ফেলেছিল। তার হাতে ভাঙা কলাই করা মগ, আর ঠোঁটে একটা ফাঁপা কাঠি। বুদবুদ ওড়াচ্ছে, 5 ভাষা মিশিয়ে বলছে, দে আর নাইস, একটা পয়সা দাও, একটা পয়সা দাও, একটা জলের ফানুস ধরে দেব। আর একদিন দেখেছিল পঙ্কজ সার্কুলার রোডের কবরের সামনে, ছেঁড়া টুপি, গলায় বাঁধা কালো রুমাল, হাতে সেই কলাই করা মগ, আর ঠোঁটে ফাঁপা কাঠি। মিলা মন্ডিয়াল একটা কুকুর পাশে নিয়ে বসে বুদবুদ ওড়াচ্ছে।
কবরের দেওয়ালের বাইরে। পঙ্কজ তাকে ডাকেনি।